চিন্ময় দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ, আদালতে অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত এক, নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। আন্দোলনকারীদের দমন করে নয়, আলোচনায় সমাধান সম্ভব বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভাঙচুর করলে আইনগত ব্যবস্থা, হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। কুমিল্লার বুড়িচংয়ে রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে 7, আহত একজনের অবস্থাও আশঙ্কাজনক। এবং সংবিধানে 62 জায়গায় সংশোধনের প্রস্তাব বিএনপির। পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, থাকছে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ গণভোটের বিধান। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। জাতীয় পতাকা অবমাননার অভিযোগের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে চট্টগ্রাম 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন। তবে ভক্তদের বিক্ষোভের মুখে কারাগারে নেওয়া যায়নি চিন্ময় কৃষ্ণ দাসকে। এই ইসকন নেতার অনুসারীরা আদালতে পুলিশের প্রিজন ভ্যান অবরোধ করে রাখেন। এ সময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক আইনজীবীর মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামে মোতায়েন করা হয়েছে বিজিবি। এছাড়া কাল চট্টগ্রাম আদালতের বিচার কাজ বন্ধের ঘোষণা আইনজীবী সমিতির। এর আগে গতকাল চিন্ময়কে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। গত 31 অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 জনকে আসামি করে রাষ্ট্রদ্রোহ মামলা করেন। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও জামিন নামঞ্জুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি জারি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে। এদিকে চিন্ময়ের মুক্তি দাবি করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি। এমনকি তাকে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অনুসারীরা অবরোধ করবে বলেও হুমকি দিয়েছেন রাজ্যটির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভেরও হুমকি দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়াল। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চায়, কারো ওপর দমন নিপীড়ন করে নয়। দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ফসল রক্ষা বাঁধ ও টাঙ্গুয়ার হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, আন্দোলন দমনে কঠোর পদক্ষেপের কোনো চিন্তা সরকারের নেই। এ সময় তিনি সবাইকে রাস্তায় না নেমে দাবি নিয়ে আলোচনা করার আহ্বান জানান। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাঁধ ভেঙে যাতে হাওরের ফসল না ডুবে সেই জন্য আগে থেকে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা হবে। আমরা চাচ্ছি যে আলোচনার মাধ্যমে যদি সমস্যাটা সমাধান হয়, ওটা ভালো, শান্তিপূর্ণভাবে সমাধান, একটা আলোচনা করতে পারে আমাদের সাথে, অথবা তারা যদি রাস্তা ব্লক না করে সরোয়ার্দী উদ্যানে এসে তাদের যে ক্ষোভ যেটা আছে বলতে পারে। বাঁধ ভেঙে যে হাওরের ফসলের ক্ষতি হয়, এটা আগে থেকে একটু দেখে দিতে, যাতে কোথায় কোথায় ভাঙন হয়েছে, কোথায় কোথায় শক্ত করে আমাদের মেরামত করতে হবে, যাতে হাওরে যারা চাষাবাদ করেন হাওরবাসীর কোনো ক্ষতি না হয়। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সাথে সাক্ষাতে তিনি বলেন, এই সরকারের সময়ে সাগরনী হত্যার বিচার নিশ্চিত করা হবে। অস্থিরতা তৈরিতে ফ্যাসিস্টরা দুর্নীতির টাকা ব্যবহার করছে অভিযোগ করে তিনি আরও জানান, ভাঙচুর করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা। এ সময় গণ অভ্যুত্থান, বর্তমান রাজনৈতিক ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যমের এক শ্রেণীর দোষ সৃষ্টি হয়েছে, ফলে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা এবং বিশ্বাস নষ্ট হয়ে গেছে। তা ফিরিয়ে আনতে সাংবাদিকদেরকেই ভূমিকা পালন করতে হবে। বিগত সময়ে গণমাধ্যমের ভূমিকা নানান প্রশ্নবিদ্ধ হয়েছে নানান গণমাধ্যমে, এবং মানুষের কিন্তু অনেক ক্ষোভ তৈরি হয়েছে নানান কারণে গণমাধ্যম বা বিভিন্ন গণমাধ্যমের উপরে। আসলে
তো মানুষের যে ক্ষুব্ধতা, ক্ষোভ তৈরি হয়েছে, এটা কিন্তু সাংবাদিকদের বা ওই গণমাধ্যমের দায়িত্ব এটা স্পষ্ট করা, কেন মানুষ তাদের প্রতি বিক্ষুব্ধ। দেশের অস্থিতিশীল পরিবেশ নিয়ে সরকার অস্বস্তিতে রয়েছে মন্তব্য করে তিনি বলেন, এই ষড়যন্ত্রের পিছনে প্যাসিস্ট সরকারের লুটপাটের প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। ষড়যন্ত্র তো আছে, প্রতিদিনই আছে সরকারের বিরুদ্ধে। বিগত ফ্যাসিস্ট সরকার যে টাকা লুটপাট করেছে, এখন জনগণের টাকা, সেই টাকা এখন ব্যাপকভাবে ব্যবহার তারা করতেছে দেশে এবং দেশের বাইরে এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডার জন্য। বিপ্লবের কারণে পুলিশের ল এবং অর্ডার মিস হতে পারে উল্লেখ করে তিনি পুলিশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন। যে কোনো দেশে বিপ্লব পরবর্তী, অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে সামাল দেওয়ার ক্ষেত্রে জনগণের ভিতরে যেই নানা ধরনের সক্রিয় অংশ থাকে তাদের অনেক বেশি ভূমিকা রাখতে হয়, যেমন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনগুলো, ছাত্র আন্দোলনগুলো আছে যারা। তো সেই জায়গা থেকে আমাদের এই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমাদের সেই সহযোগিতাটা দরকার, আমরা তাদের কাছে সেটা বরাবরই চাচ্ছি। এই সরকারের মেয়াদে সাগর রুনি হত্যার বিচার নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন তথ্য উপদেষ্টা। আমরা এটাই বলছি যে এটা গণমাধ্যমের ওইখানে দায়িত্ব আছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার 7 যাত্রী নিহত হয়েছেন। সকাল 10টায় কালিকাপুর রেল ক্রসিংয়ে এই ঘটনা ঘটে। নিহতের বিষয়ে নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল 10টায় বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় একটি অবৈধ ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কা অটোরিকশায় থাকা 4 যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে আরও 1 যাত্রীর মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন আরও 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চিকিৎসাধীন আরেকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া উপপ্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, সংসদে উচ্চ কক্ষ এবং গণভোটের বিধান রাখা সহ সংবিধানের 62 জায়গায় সংশোধনী প্রস্তাব দিয়েছে বিএনপি। সংবিধান সংস্কারের বিষয়ে গঠিত সংস্কার কমিশনের কাছে সকালে নিজেদের প্রস্তাবনা জমা দেয় বিএনপি। এই বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংসদ ভবনে যান। তারা সংবিধান সংস্কার কমিশন প্রধান ডক্টর আলী রিয়াজের নেতৃত্বাধীন কমিটির সঙ্গে সাক্ষাৎ করেন আর বিএনপি নিজস্ব প্রস্তাবনা জমা দেয়। পরে দলটির প্রস্তাবনার বিষয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। তার মতে বিএনপির প্রস্তাবনায় ব্যালেন্স অব পাওয়ারের কথা বলা হয়েছে। সংস্কার কমিটি সুপারিশ চূড়ান্ত করে সরকারকে দেবে, তারপর নির্বাচিত সরকার এসে এসব সংশোধন করবে। দু সালের 5 মে রাজধানীর শাপলা চত্বর হেফাজতে ইসলামের সমাবেশে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। সংগঠনের নেতারা বলছেন, আলেম ওলামাদের নির্মূল করতে পরিকল্পিতভাবে 13 সালে গণহত্যা চালানো হয়। এই চিত্রিত রিপোর্টে দেখুন বিস্তারিত। সপক্ষে তাদের যে সমাবেশ ছিল 2013 সালের 5 মে, সেই সমাবেশকে নির্মূল করার উদ্দেশ্যে তারা অপারেশন সিকিউর শাপলা চালিয়ে সিস্টেমেটিক ওয়েতে তারা যে নির্মূল করেছিলেন সেই অভিযোগ আমরা আজকে দায়ের করতে এসেছি। সংগঠনটির নেতারা বলছেন, আলেম ওলামাদের নির্মূল করতেই পরিকল্পিতভাবে গণহত্যা চালানো হয়। এদিকে দ্বিতীয় কারবালাও বলছেন তারা। যৌথ বাহিনী মোতায়েন করে গণহত্যা চালিয়েছে। এই গণহত্যা পৃথিবীর ইতিহাসে এক ধরনের নতুন কারবালার সৃষ্টি করেছে এবং এই বাইতুল মোকাররমে আগুন দিয়েছেন। আমাদের কথাবার্তাগুলি এমনভাবে উপস্থাপন করেছেন যে আমরা নাকি কোরআন পুরাইছি। আরে আমরা কোরআনকে আমাদের নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমরা কেন কোরআন পুরাবো? যারা কোরআন বিদ্বেষী তারাই কোরআন পুরাইছে। হত্যাকারী যারা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল হত্যাকারীদেরকে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা রয়েছে তাদেরকে উপযুক্ত আইনের মাধ্যমে বিচারের আওতায় আনতে পারলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ অভিশাপ মুক্ত হবে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, হেফাজতের গণহত্যার বিচার মানবতা বিরোধী অপরাধ আইনেই হবে। এর আগে শাপলা চত্বরের ঘটনায় আরও একটি অভিযোগ জমা পড়েছে ট্রাইব্যুনাল প্রসিকিউশনে। অভিযোগটা আমরা গ্রহণ করেছি
এটি তদন্তের জন্য আমরা ইতিমধ্যে পাঠানোর প্রচেষ্টা শুরু করে দিয়েছি। এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই তদন্ত হবে এবং যদি তদন্তের সত্যতা পাওয়া যায় আমরা এখানে মামলা হিসেবে দাখিল করব। এইচ.এ. মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ছাত্রদের প্রতি সরকার কত নির্মম হতে পারে বিগত ফ্যাসিস্ট সরকার তা দেখিয়েছে বলে মন্তব্য করেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, জুলাই স্মৃতি ফাউন্ডেশন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় গণ অভ্যুত্থানে অংশ নেওয়া আহত শিক্ষার্থীদের সব ধরনের ফি মওকুফ করা সহ তাদের পাশে থাকার কথা জানান বক্তারা। শেখ সোহাগের রিপোর্টে দেখুন বিস্তারিত। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, জুলাই স্মৃতি ফাউন্ডেশন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আর্থিক সহায়তার চেক হস্তান্তরের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল শহীদদের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সাধারণ সম্পাদক সার্জিদ আলম। তাদের এই ছবিগুলো আমাদের সামনে রাখা, এই যে আমার সামনে ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটিকে আমাদের ফোনের ওয়ালপেপার করা। তারা তো তাদের জীবন দিয়েছে। আপনাদের এখন এইসব ফ্যাসিস্টের দোসর কিংবা যারা বিভিন্নভাবে এখনো ষড়যন্ত্র করছে তাদেরকে প্রতিহত করার জন্য ওই মনোবলটুকু ধারণ করতে হবে। ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুর রহমান স্নিগ্ধ বলেন, সরকারের পাশাপাশি প্রতিটি পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য। শুধুমাত্র সরকারের দায়িত্ব না এই পরিবারদের পাশে দাঁড়ানো, বাংলাদেশের প্রতিটা মানুষের দায়িত্ব এই পরিবারদের পাশে দাঁড়ানো। যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তারা তাদের রক্তের বিনিময়ে আমাদেরকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিয়ে গিয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের গতকাল 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান। তাদেরকে এইভাবে বোঝাতে হবে যে আমরা যেই অর্জনটা করেছি সেটাকে সুসংহত করতে হলে, সেটাকে যেই উদ্দেশ্য নিয়ে আমরা এটা করেছি সেই উদ্দেশ্যকে যদি আমরা সফল করতে চাই তাহলে আমাদের ছাত্রদেরকে ক্লাসে ফিরে যেতে হবে। শুধু ক্লাসের কাজে না, ক্লাসের কাজ পরবর্তীতে দেশ গঠনে, জাতি গঠনে কিভাবে গঠনমূলক কাজে নিয়োজিত হওয়া যায় সেদিকে যেন তাদেরকে আমরা বেশি উৎসাহিত করতে পারি। ছাত্রদের প্রতি সরকার কত নির্মম হতে পারে বিগত ফ্যাসিস্ট সরকার তা দেখিয়েছে বলে মন্তব্য করেন তিনি। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ তুলে হামলায় অন্তত 10 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। কর্তৃপক্ষ বলছে, ন্যাশনাল হাসপাতাল ও কলেজ ভবনে শিক্ষার্থীরা ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা ও ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবিও জানান তারা। রাজধানীর পুরান ঢাকার জনসন রোড এলাকা ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগে এই হামলা চালায় বিক্ষুব্ধরা। দুনিয়ার কোথাও আইসিইউতে নেওয়া যাওয়া যায় না নিজ ইচ্ছায়, যদি পরিবারের সাথে কাউন্সেলিং না করা হয়। এবং মৃত্যুর দিন সকাল 7টায় তার বাবার সাথে করা হয়, 10:30টায় তার মামার সাথে করা হয়। আসলে এই কথাগুলি ছোড়া কথা, এগুলি কোনো ভিত্তিহীন নাই। আমার ভুল চিকিৎসা হলে সুষ্ঠু তদন্ত হবে, আমার হসপিটালের স্বার্থে, যাত্রীর স্বার্থে, সকলের স্বার্থে। কেন নয়? আমরা যদি অবহেলা হয় তো অবহেলাজনিত কারণে আপনি তদন্ত করেন, সুষ্ঠু তদন্ত স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। বন্ধুত্বের বন্ধনে মানবিকতা এই স্লোগানকে সামনে রেখে এসএসসি 95 ও এইচএসসি 97 ব্যাচের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের একটি রিসোর্টে এর আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন বাংলাদেশের সকল এসএসসি 95 ও এইচএসসি 97 এর ব্যাচ ফাউন্ডেশনের সদস্যরা। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর গান পরিবেশন করে প্রয়াত সদস্যদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এতে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান সহ আরও অনেকে। সাংস্কৃতিক অভিযাত্রা এবং আমাদের আত্মপরিচয় শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। কবি ও লেখক ডক্টর মাহবুব হাসানের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান।
এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সাভারের আশুলিয়ায় বকেয়া পাওনা দিয়ে বেতন পরিশোধের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন লেনি ফ্যাশনস ও লেনি অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। সকাল 7টা থেকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার সামনের মহাসড়ক অবরোধ করে তারা এই বিক্ষোভ করেন। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন ওই সড়কে যাতায়াতকারীরা। শ্রমিকরা জানান 4 বছর আগে শ্রমিকদের বেতন বকেয়া রেখে বন্ধ হয়ে যায় লেনি ফ্যাশন ও লেনি অ্যাপারেলস কারখানা। এরপর কারখানা দুটির একটি বিক্রি করে দেন বেবজা কর্তৃপক্ষ। কারখানা বিক্রির টাকা ব্যাংকে জমা রাখলেও শ্রমিকদের বকেয়া এখনও পরিশোধ করা হয়নি। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেবে দর্শক আরও একবার। চিন্ময় দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ। আদালতে অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত 1, নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। আন্দোলনকারীদের দমন করে নয়, আলোচনায় সমাধান সম্ভব বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভাঙচুর করলে আইনগত ব্যবস্থা, হুঁশিয়ারি তথ্য উপদেষ্টা। কুমিল্লার বুড়িচংয়ে রেল ক্রসিংয়ে অটো রিকশায় ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে 7, আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। এবং সংবিধানে 62 জায়গায় সংশোধনের প্রস্তাব বিএনপির। পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী নয়, থাকছে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ গণভোটের বিধান। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।